আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এই গ্রন্থ থেকে ভাষা এই পর্বের তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমাদের জেনে নিতে হবে রূপতত্ত্ব আসলে কি, রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলি কি কি। রূপতত্ত্ব ভাষাতত্ত্বের একটা শাখা। রূপতত্ত্বের কাজ পদের ছোট অর্থপূর্ণ অংশের রূপ নিয়ে কয়েকটি ধ্বনি পাশাপাশি বসিয়ে দিলেই তা যথাযথ শব্দের চেহারা পায় না। শব্দকে আমরা সম্পূর্ণ একক রূপে পাই একমাত্র অভিধানে, আর ভাষার ব্যবহারের সময় শব্দের পরিচয় পাল্টে যায়। এরকম যেমন মানুষ, পশু, পাখি, নেতা, রাষ্ট্রপতি এরা একদিকে যেমন শব্দ, তেমনি কাজের ভিত্তিতে ব্যবহার অনুযায়ী তারা হয়ে যায় পদ, যেমন বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ এগুলি। একটা বাক্য যদি দেখি, ফুল ভরা গুল্মগুলি সলিলে পড়িছে ঝুলি, তখন বাক্যটায় আমরা 6টা পদ দেখতে পাই। অভিধানে গুল্ম, সলিল এই শব্দগুলো আছে, কিন্তু বাক্যের গুল্মগুলি বা সলিলে অভিধানে নেই। এখানে গুল্ম সলিল হলো শব্দ এবং গুল্মগুলি সলিলে এগুলি হলো বিভক্তিযুক্ত পদ। পদের যে আকার আমরা সাধারণত দেখি তার পিছনে অনেকগুলি শর্ত, অসংখ্য নিয়ম কাজ করে। এইসব নিয়ম কানুন মেনে রূপের সঙ্গে রূপ জুড়ে এক মানসিক প্রক্রিয়ায় তৈরি হয় পদ। তাহলে রূপ হলো ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক। রূপ অনেক সময় একটা আস্ত পদও হতে পারে। যখন সেই পদকে ভেঙে আর এমন টুকরো করা যাচ্ছে না যার মানে বাঁচিয়ে রাখা সম্ভব, তখন আমরা সেই অংশটুকুকে বলি রূপ। যেমন বেড়াল, এই অংশটুকুকে আর ভাঙা যাচ্ছে না, এটি একটি সম্পূর্ণ রূপ। তাহলে এক্ষেত্রে পদ, শব্দ এবং রূপ একটাই। এবার আমাদের জানতে হবে রূপ এবং দল কি। আমরা আগে পড়েছি, তোমরা নিচু ক্লাসে পড়েছো 9-এ বা তারও আগে, যে দল হচ্ছে সিলেবল। শব্দের যতটুকু অংশকে এক নিঃশ্বাসে উচ্চারণ করা যায় সেই অংশটুকুকে বলা হচ্ছে দল। রূপের এই ছোটোখাটো চেহারা দেখলে অনেকে দলের সঙ্গে একে গুলিয়ে ফেলেন, কিন্তু দল হলো বাকযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমূহ। দলের ক্ষেত্রে অর্থের কোনো কদর নেই। যেমন হাসপাতাল শব্দে আমরা পাচ্ছি 3টি দল, হাস, পা, তাল, কিন্তু এখানে রূপ একটাই, হাসপাতাল। এক্ষেত্রে যদি এটাকে ভাঙা যায় তাহলে অর্থ বজায় থাকে না, তাহলে রূপ একটাই। কোনো কোনো শব্দে আবার রূপ এবং দল অভিন্ন হতে পারে। যেমন বিদেশ, এখানে 2টি দল, বি, দেশ। বি একটি উপসর্গ হিসেবে এখানে রয়েছে, আর দেশের আবিধানিক অর্থ রয়েছে। এক্ষেত্রে দুটো রূপ আমরা পাচ্ছি। তাহলে রূপমূলকেও হতে হয় অর্থযুক্ত ন্যূনতম অংশ। এবার আমাদের জানতে হবে, আমরা কয়েকটা বিষয় জানলাম। রূপ জানলাম যে শব্দের অর্থপূর্ণ সবচেয়ে ছোট অংশকে আমরা রূপ বলছি। এবার আমাদের 3টে কনসেপ্ট বা 3টে ধারণা সম্পর্কে জানতে হবে। এক হচ্ছে রূপ, আরেকটি রূপমূল, আরেকটি সহরূপ। একটি বাক্য আমরা যদি বলি, ছাদের ঘরে 2টো পায়রা, বাক্যটিতে ছাদের ঘরে 2টো পায়রা এর মানের হিসেব মতো এগুলো হচ্ছে রূপ। ঠিক আছে, ছাদ, এর, ঘর, 2টো পায়রা, এগুলো সবই রূপ। আবার অনেকে ছাদকে ছাত বলে, তা এই যে দয়ের জায়গায় ত বসলো, এর ফলে কিন্তু ছাদ শব্দটির মানে পাল্টে গেল না। অথচ মানুষের দুরকম উচ্চারণ বুঝিয়ে দিচ্ছে এই বৈচিত্র্য হচ্ছে ধ্বনির স্বাধীন বৈচিত্র্য। এইকে বলা হচ্ছে সহরূপ। যেমন 2টোর ক্ষেত্রে টো, একটার ক্ষেত্রে টা, 3টের ক্ষেত্রে টে, এগুলো হচ্ছে একই জিনিসের বিকল্পকে বোঝায়। এগুলি হচ্ছে 3 ধরনের রূপ নয়, এরা হচ্ছে সহরূপ। রূপের তো অর্থ থাকতে হবে, অর্থ না পাল্টে রূপের বৈচিত্র্য যখন দেখা যায় তখন সেগুলিকে বলা হচ্ছে সহরূপ। তাহলে বোঝা গেল, রূপের যদি কোনো পরিবর্তন বা বৈচিত্র্য আমরা দেখি এবং যার ফলে অর্থের পরিবর্তন ঘটছে না, তাহলে মূল রূপের
পরিবর্তিত উচ্চারণগুলি হচ্ছে সহরূপ। এবার দেখি, যেমন দুটোর ক্ষেত্রে টো, একটার ক্ষেত্রে টা, তিনটের ক্ষেত্রে টে, এগুলো হচ্ছে নির্দেশক। এই নির্দেশকগুলি ব্যাপারটা হচ্ছে রূপমূল। রূপমূলের উচ্চারিত চেহারা হলো রূপ। রূপমূল যদি একটা ধারণা হয় তাহলে রূপ হলো তার বাস্তব রূপ। বোঝা গেল? তাহলে রূপ হচ্ছে বাস্তব রূপ, রূপমূল তার ধারণা, সহরূপ হচ্ছে রূপেরই বৈচিত্র্যময় উচ্চারণ। আমরা এবার জানব স্বাধীন এবং পরাধীন রূপমূল কাকে বলে। রূপমূলের মধ্যে কিছু কিছু রূপমূল আছে যেগুলি স্বাধীন, আর কিছু রূপমূল আছে যেগুলি স্বাধীন রূপমূলের গায়ে হেলান দিয়ে থাকে, মানে ওর সাহায্যে উচ্চারিত হয়। যেমন বেড়ালগুলো, বেড়ালটা হচ্ছে স্বাধীন আর গুলো হচ্ছে পরাধীন। তাহলে যেগুলি স্বাধীনভাবে উচ্চারিত হয় সেগুলি স্বাধীন রূপমূল, যেগুলি স্বাধীন রূপমূলের সাহায্য নিয়ে উচ্চারিত হয় সেগুলি হচ্ছে পরাধীন রূপমূল। এখানে অনেকগুলো উদাহরণ রয়েছে, আমি দুটো আলোচনা করছি। মানুষকে, এখানে স্বাধীন রূপমূল হলো মানুষ, কে হচ্ছে পরাধীন রূপমূল। ফুলওয়ালা, ফুল হচ্ছে স্বাধীন রূপমূল, ওয়ালা হচ্ছে পরাধীন রূপমূল। একটা স্বাধীন রূপমূল কখনো আবার নিজেই একটা পদ হতে পারে, আবার কোনো কোনো শব্দে একাধিক স্বাধীন রূপমূল জায়গা নেয়। যেমন যদি বলি জনশূন্য, এখানে জন এবং শূন্য দুটো স্বাধীন রূপমূল আছে। রাজপথ, এখানে দুটো স্বাধীন রূপমূল আছে, রাজ এবং পথ। আবার অনেক শব্দে একাধিক, একটি স্বাধীন এবং একটি পরাধীন রূপমূল জোট বাঁধে। কীরকম? বাড়িটা, বাড়ি হচ্ছে স্বাধীন রূপমূল, বদ্ধ বা পরাধীন রূপমূল হচ্ছে টা। উচ্চতর, উচ্চ হচ্ছে স্বাধীন রূপমূল, তর হচ্ছে পরাধীন রূপমূল। আবার কোথাও কোথাও আমরা দেখি যে বদ্ধ রূপমূল প্রথমে এবং পরবর্তীকালে পরবর্তী অংশে স্বাধীন রূপমূল যুক্ত হয়। যেমন অভিন্ন, এই প্রথমে অ হচ্ছে পরাধীন রূপমূল আর ভিন্ন হচ্ছে স্বাধীন রূপমূল। ঠিক তেমনি অচেনা, অ হচ্ছে পরাধীন রূপমূল, চেনা হচ্ছে স্বাধীন রূপমূল। আচ্ছা, এবার আমরা এতক্ষণ জানলাম রূপ কাকে বলে, রূপমূল কাকে বলে, সহরূপ কাকে বলে, রূপমূলের প্রকারভেদ, কিভাবে শব্দ গঠিত হচ্ছে দুটো স্বাধীন রূপমূল নিয়ে, বা একটি স্বাধীন একটি পরাধীন রূপমূল নিয়ে, প্রথমে স্বাধীন পরে পরাধীন, বা প্রথমে পরাধীন পরে স্বাধীন রূপমূল দিয়ে কিভাবে শব্দ গঠন হচ্ছে, আমরা এত দূর পর্যন্ত আলোচনা করলাম। এবার আমরা পদ কিভাবে তৈরি হচ্ছে সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। সেই জন্য আমরা কয়েকটা বিষয়ের আলোচনা করব, যেমন পদ গঠনে কি কি বিষয় ভূমিকা গ্রহণ করে থাকে। প্রথমে আমরা আলোচনা করব প্রকৃতি। মৌলিক ভাব প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশই হচ্ছে প্রকৃতি, মানে পদের মূল অবিভাজ্য অংশ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি দুরকম, একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটি হচ্ছে ধাতু প্রকৃতি। নাম প্রকৃতি যা কোনো কিছুর নাম বোঝায়, যেমন কোনো বস্তু, জাতি, ভাব অথবা গুণকে নির্দেশ করে। নাম প্রকৃতি কোনো প্রত্যয় বা বিভক্তি ছাড়াও নিজেরাই পদরূপে অবতীর্ণ হতে পারে, যেমন মা, গাছ, জল ইত্যাদি। ধাতু প্রকৃতি হচ্ছে মাধ্যমেও পদের একটি মৌলিক অংশ পাওয়া যায়, কিন্তু যার মাধ্যমে কোনো ক্রিয়া জাতীয় ভূমিকার নির্দেশ করা হয়, যেমন খা, চল, গম ইত্যাদি হচ্ছে ধাতু প্রকৃতি বা ধাতু। যেটাকে আমরা ধাতু বলছি সেটাই হচ্ছে ধাতু প্রকৃতি। যেমন কর যোগ ইলো, করিল, কর ধাতুর সঙ্গে ইলো বা এ বা কর যোগ এ, করে। হ্যাঁ, এখানে ইলো বা এ বিভক্তি যুক্ত হয়ে পদ গঠন হয়েছে। তাহলে প্রকৃতি, পদ গঠনে প্রকৃতির ভূমিকা আলোচনা করো, এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের। ঠিক তেমনি পদ গঠনে প্রত্যয়ের ভূমিকা। প্রত্যয় হলো ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন পদ গঠন করে বা কখনো পদেরও পরিবর্তন করে। যে ধাতুগুলি বা যে প্রত্যয়গুলি ধাতুর পর যুক্ত হয় সেটি হচ্ছে কৃৎ প্রত্যয়, যেগুলি শব্দের পর যুক্ত হচ্ছে সেগুলিকে আমরা বলছি তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় যেমন দেখো, ভুজ যোগ অন, ভোজন, খা যোগ আ, খাওয়া, পূজ যোগ অনীয়, পূজনীয়। তদ্ধিত প্রত্যয়ের মধ্যে রয়েছে চালাক যোগ ই, চালাকি, বাঁশি যোগ ওয়ালা, বাঁশিওয়ালা। এগুলি সব তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এবার আমরা করব যে পদ গঠনে উপসর্গের ভূমিকা।
উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় এবং এর আচরণ ও ব্যবহারও প্রত্যয়ের মতো। উপসর্গ শব্দের একেবারে শুরুতে বসা এক প্রকার অব্যয় এবং বসে নতুন শব্দ তৈরি করে। যেমন অজানা, উপসর্গযোগে অচেনা, অকাজ, অশালীন, অব্যবস্থা, অনা উপসর্গযোগে অনাসৃষ্টি, অনামুখ, অনাবৃষ্টি ইত্যাদি। এগুলি সবই উপসর্গের দ্বারা গঠিত পদ বা শব্দ। এবার দেখো ভিত্তি। ভিত্তি হলো শব্দটির অর্থ হচ্ছে ভিত। পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসেবে কাজ করে সেই অংশের নাম হলো ভিত্তি। যদি একটা শব্দ হয় নাগরিকত্ব, তার মূল ভিত্তি হচ্ছে নাগরিক, আর নাগরিক পদের মূল ভিত্তি হচ্ছে নগর। সচেতনতা পদের মূল ভিত্তি হচ্ছে সচেতন, কিন্তু সচেতন পদের মূল ভিত্তি হচ্ছে চেতন। তাহলে কোনো পদের যে মূল ভিত্তি বা যে ভিতের ওপর বিভিন্ন প্রত্যয় উপসর্গ যুক্ত হয়ে পদটি গঠন হচ্ছে তাকে আমরা বলছি ভিত্তি। এবার আসছি আমরা বিভক্তি। বিভক্তির কাজ বাক্যে ব্যবহৃত পদগুলির সঙ্গে যুক্ত হয়ে তাদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি করা। যেমন রামের বাড়িতে আজ বিশাল অনুষ্ঠান। এই বাক্য পদগুলোকে ভাঙলে পদের সঙ্গে জুড়ে থাকা বিভক্তির চেহারাগুলো সামনে আসে। যেমন রামযোগের, বাড়ি যোগতে, আজ বিশাল অনুষ্ঠান। তাহলে এর তে বিভক্তিগুলি রাম এবং বাড়ির সঙ্গে যুক্ত হয়ে পদগুলির মধ্যে যোগাযোগ তৈরি করেছে। তাহলে এগুলিকে আমরা বলছি বিভক্তি। বিভক্তি হচ্ছে সেই ধ্বনি বা ধ্বনিগুচ্ছ যা শব্দকে বাক্যে ব্যবহারের যোগ্যতা দান করে, শব্দকে পদে পরিণত করে। আমরা স্বাধীন এবং পরাধীন রূপমূল যেমন করেছি, তেমনি আবিধানিক ও ব্যাকরণ সম্মত রূপমূলও আমাদের করতে হবে। যে সমস্ত রূপমূলের অর্থ আমরা অভিধান ঘেঁটে বের করে নিতে পারি সেই সমস্ত রূপমূলকে আমরা আবিধানিক রূপমূল বলতে পারি, আর যাদের অর্থ অভিধানে পাওয়া যায় না তাদেরকে আমরা বলতে পারি ব্যাকরণ, অথচ বাক্যে ব্যবহার আছে, ব্যাকরণের রীতিমতো ব্যবহার হয়, তাকে আমরা বলি ব্যাকরণ সম্মত রূপমূল। যেমন স্বাধীন আবিধানিক রূপমূল বলতে আমরা বুঝি বিশেষ্য, ক্রিয়া ইত্যাদি একক অবিভাজ্য পদগুলি। আবার পরাধীন আবিধানিক রূপমূলগুলো অভিধানে থাকে অথচ তাদের স্বাধীন ব্যবহার নেই। যেমন খেলনাওয়ালার ওয়ালা প্রত্যয় পরাধীন আবিধানিক রূপমূল। যেমন বাঁশিওয়ালা, খেলনাওয়ালা, রিক্সাওয়ালা, এগুলো সব ক্ষেত্রে কিন্তু ওয়ালা শব্দটির ব্যবহারিক প্রয়োগ আমরা দেখি, অথচ ওয়ালা শব্দটির কোনো আবিধানিক অর্থ আমরা খুঁজে পাই না। তাহলে একে আমরা বলতে পারি ব্যাকরণ সম্মত রূপমূল। এবার আমরা আসি সমন্বয়ী ও নিষ্পাদিত রূপমূল। সমন্বয়ী এবং নিষ্পাদিত রূপমূল এই দুই প্রকার হচ্ছে পরাধীন রূপমূলের ভাগ। যেমন একটি বাক্য দেখি আমরা, রমা মেয়েকে স্কুলে দিয়ে এলো। মেয়েকে পদে কে বিভক্তি। যখন কোনো রূপ বিভক্তির ভূমিকা পালন করে তখন তাকে সমন্বয়ী রূপমূল বলে। কে একটি রূপ, হ্যাঁ, আবার বিভক্তির মতো ব্যবহৃত হচ্ছে, এই জন্য কে এই বিভক্তি বা এই রূপমূলকে আমরা বলছি বা রূপকে আমরা বলছি সমন্বয়ী রূপমূল। আসলে সমন্বয়ী রূপমূল শব্দকে পদে রূপান্তরিত করে। সমন্বয়ী রূপমূল কিন্তু কোনো নতুন পদের জন্ম দিতে পারে না। এরপরে আমরা স্বাধীন পরাধীন রূপমূল করেছি, ব্যাকরণ সম্মত আবিধানিক রূপমূল করলাম, সমন্বয়ী নিষ্পাদিত করলাম। এবার আমরা করব মিশ্র রূপমূল। মিশ্র রূপমূল কি? মিশ্র রূপমূল হলো যে যেখানে দুটি স্বাধীন বা একটি স্বাধীন একটি পরাধীন, এইভাবে না, আমি একটু ভুল বললাম, দুটি স্বাধীন রূপমূলের সমন্বয় হয় এবং এরা নিজস্ব অর্থের গণ্ডি পেরিয়ে একটা নতুন অর্থ তৈরি করে। যেমন গঙ্গা আর ফড়িং, এ দুটো মিলে হলো গঙ্গা ফড়িং, কিন্তু গঙ্গা ফড়িং একটা বিশেষ প্রজাতির ফড়িংয়ের কথা বলা হচ্ছে। মৃত্যুদণ্ড একটা বিশেষ দণ্ডের কথা বলা হচ্ছে। শাসনকাল অর্থ আলাদাভাবে প্রকাশিত হচ্ছে। একে আমরা বলছি মিশ্র রূপমূল। জটিল রূপমূল কি? দুইয়ের বেশি রূপমূলের সমবায়কে জটিল রূপমূল বলা হয়। যেমন জাতীয়তাবাদ, অসহযোগিতা, কুসংস্কারগ্রস্ততা বা কুসংস্কারগ্রস্ত।
ঠিক আছে? আচ্ছা, এই দুটো আমাদের একটু সংক্ষেপে জেনে রাখতে হবে। আচ্ছা, আরেকটি বিষয় আমি এখানে বাদ দিয়ে গেছি, সেটা হচ্ছে নিষ্পাদিত রূপমূল। নিষ্পাদিত রূপমূল হচ্ছে কি, যে এই রূপ প্রত্যয় হতে পারে, উপসর্গ হতে পারে, কিন্তু যেহেতু নতুন পদ গঠনের ক্ষমতা রাখে, আমরা সমন্বয়ী রূপমূল কিন্তু নতুন পদের জন্ম দিতে পারে না, কিন্তু নিষ্পাদিত রূপমূল কিন্তু নতুন পদের জন্ম দিতে পারে। যেমন কুকর্ম, অপরিচিত, হ্যাঁ, বা পাকামি, রাষ্ট্রীয়, প্রথমেও যুক্ত হতে পারে কিছু পরাধীন রূপমূল, এবং তারপরে মানে এটা কোনো উপসর্গ হতে পারে, আবার কখনো কোনো প্রত্যয় হতে পারে, করে নতুন শব্দ গঠন করছে, একে আমরা নিষ্পাদিত রূপমূল বলছি। সমন্বয়ী রূপমূল কোনো নতুন পদের জন্ম দিতে না পারলেও নিষ্পাদিত রূপমূল কিন্তু নতুন পদের জন্ম দিতে পারে। এবারে আমরা শব্দ গঠনের কয়েকটি প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, যেগুলি খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো তোমাদের ছোট প্রশ্ন হিসেবে যেমন আসে, বড় প্রশ্ন হিসেবেও আসে, দুটো একসাথে করে বড় প্রশ্ন হিসেবেও আসে। তার মধ্যে প্রথমে আমরা করব জোড় কলম শব্দ। রূপের মিশ্রণে এক ধরনের নিষ্পাদন প্রক্রিয়া, এই মিশ্রণকে বলা হয় পোর্টম্যান্টু, বাংলায় জোড় কলম বলা যায়। জোড় কলম রূপমূল বলতে এমন এক ধরনের রূপকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে, যেমন ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা। ফাঁকা রূপ ও শূন্য রূপ, এক ধরনের রূপ আছে যাদের নিজস্ব কোনো মানে নেই, বাস্তবে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না, যেমন হচ্ছে বাংলায় ব্যঙ্গমা, ব্যঙ্গমী। আরও এক ধরনের রূপ আছে যেগুলোকে চোখে দেখা না গেলেও বোঝা যায় যে আছে, একে বলা হয় শূন্য রূপ। যেমন আমি বাড়িতে যাব বা আমি বাড়ি যাব। আমি বাড়ি যাব মানেও বাড়িতে যাব, তে বিভক্তি এখানে নেই, এখানে শূন্য বিভক্তি রয়েছে। তাহলে যার কোনো অর্থ নেই বা যাদের বাস্তবে কোনো অস্তিত্ব পাওয়া যায় না সেটি ফাঁকা রূপ, এবং যার অস্তিত্ব খালি চোখে দেখা যায় না অথচ আছে সেটি হচ্ছে শূন্য রূপ। শব্দ গঠনের ক্ষেত্রে সমাসের ভূমিকা আমাদের আসে। এই সমাসটি কিন্তু যে ধরনের সমাস তোমরা ক্লাস 9-10 করেছো সেই রকম কিন্তু নয়, একটু অন্য রকম, একটু বুঝে নিতে হবে। এক্ষেত্রে সমাসকে আমরা 3 রকম ভাগ করছি: দ্বন্দ্ব সমাস, ব্যাখ্যানমূলক সমাস, বর্ণনামূলক সমাস। দ্বন্দ্ব সমাস বুঝতেই পারছো, একাধিক পদ শুধু পাশাপাশি জুড়ে যায়, বাপ মা, দিন রাত, আনাগোনা, এবং উভয়ের অর্থ সমানভাবে প্রাধান্য পায়। ব্যাখ্যানমূলক হচ্ছে দুটি পদ যখন পাশাপাশি বসে তখন সাধারণত প্রথম পদটি দ্বিতীয় পদকে ব্যাখ্যা করে। হ্যাঁ, যেমন গায়ে হলুদ, মহাকবি, গোলাপ লাল, মিশ কালো ইত্যাদি। প্রথম শব্দটি পরবর্তী শব্দকে ব্যাখ্যা করছে। বর্ণনামূলক সমাসে হচ্ছে বহুব্রীহি সমাস, মূলত যে সমাসে পূর্বপদ পরপদ না হয়ে একটি তৃতীয় কোনো বাইরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাকে বলা হচ্ছে বর্ণনামূলক সমাস। এর আরেক নাম বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাস আর বহুব্রীহি সমাস ছাড়া বাকি সমস্ত সমাস এই ব্যাখ্যানমূলক সমাসের অন্তর্গত। এরপরে কতগুলো ছোট ছোট বিষয় আমরা পড়ব, খুব আকর্ষণীয়, ইন্টারেস্টিং, এবং এগুলো ছোট প্রশ্ন বড় প্রশ্ন উভয় হিসেবেই আসে, কারণ বড় প্রশ্নের ক্ষেত্রে 2 কি 3টে একসাথে করে দিয়ে দেওয়া হয়। পদদ্বৈত, একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে। দ্বৈত কথাটির অর্থ হচ্ছে দুবার, যেমন সকাল সকাল, কাঁদতে কাঁদতে, চুপি চুপি। অনুকার পদ গঠন, বাংলা ভাষায় অনেক সময় মূল পদের প্রতিধ্বনি হয়ে পদ বসার প্রবণতা দেখা যায়। মূল কোনো একটি ধ্বনির অনুকরণে হতে পারে, আবার কোনো মূল শব্দের অনুকরণে হতে পারে, যেমন টুপটাপ, ছিমছাম, খুচখাচ এগুলি। আবার মূল শব্দের অনুকরণে হচ্ছে জল টল, কাজ ফাজ, ছেলে টেলে, লুচি ফুচি। প্রথম শব্দগুলির অর্থ আছে কিন্তু দ্বিতীয় শব্দগুলির কোনো অর্থ নেই। এবার দেখি আমরা সংক্ষেপিত পদ বা ক্লিপিংস। ক্লিপিংস এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায়, অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন ছোট কাকা থেকে ছোটকা, এরোপ্লেন থেকে প্লেন, মাইক্রোফোন থেকে মাইক, টেলিফোন থেকে ফোন। বিকল্পন, বিকল্পন হচ্ছে এমন এক ধরনের পদ গঠনের প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না, ব্যতিক্রমী রূপ চোখে পড়ে। যেমন ইংরেজিতে সাধারণত আমরা পাস্ট টেন্স বা অতীতকালের রূপ ইডি, ক্রিয়াপদের সঙ্গে ইডি যুক্ত করে আমরা তৈরি করি, কিন্তু গো শব্দটির ক্ষেত্রে আমরা
গোয়েড বলি না, ইডি যুক্ত হয় না, সেক্ষেত্রে আমরা বলি ওয়েন্ট। তো এই ক্ষেত্রে একটা বিকল্প শব্দকে আমরা অতীতের রূপ হিসেবে ব্যবহার করছি, একে আমরা বলছি বিকল্প। মুন্ডমাল শব্দ, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটি শব্দ তৈরি হয় তার নাম দেওয়া হয় অ্যাক্রোনিম বা মুন্ডমাল শব্দ। মুন্ডমাল শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাক্রোনিম। বিশেষত ইংরেজি ভাষায় এই ধরনের সব উদাহরণ প্রচুর আছে, যেমন ভিআইপি, ভেরি ইম্পর্টেন্ট পারসন, বিবিসি, ব্রিটিশ ব্রডকাস্টিং, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। বাংলায় এ জাতীয় শব্দের ব্যবহার কম। নব্য শব্দ প্রয়োগ, এখন ভাষা হচ্ছে নদীর মতো, তাতে নতুন প্রবাহ আসে, এমন নতুন নতুন অনেক শব্দ দৈনন্দিন আমাদের ব্যবহারের তালিকায় প্রবেশ করে চলেছে, এখনও চলছে। যেমন ফেসবুক, অ্যাপস, স্পা, অনলাইন, এই শব্দগুলি নতুন শব্দ বা নব্য শব্দ। বর্গান্তর, যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয়ে চেহারায় কোনো পরিবর্তন ঘটে তখন সেই প্রক্রিয়ার নাম বর্গান্তর। যেমন স্বপনবাবু একজন ধনী ব্যক্তি, এখানে ধনী শব্দটি হচ্ছে বিশেষণ পদ, কিন্তু যখন আমরা এটা বলি ধনী মাত্রেই অহংকারী হয় না, তখন ধনী কিন্তু বিশেষ্য পদ। তাহলে একটি পদ এক ধরনের, একটি শব্দ একটি বাক্যে এক ধরনের পদ হিসেবে, অন্য বাক্যে ভিন্ন ধরনের পদ হিসেবে ব্যবহৃত হচ্ছে, বর্গ পরিবর্তন করছে, তাই একে আমরা বলছি বর্গান্তর। খুব ইম্পর্টেন্ট একটা ছোট প্রশ্নের জন্য মনে রাখতে হবে ক্র্যানবেরি রূপমূল। এটি এমন এক ধরনের পরাধীন রূপমূল যার কোনো আবিধানিক অর্থ নেই এবং কোনো ব্যাকরণসম্মত অর্থও থাকে না, অথচ একটি শব্দকে অন্য শব্দ থেকে এটি পৃথক করতে সাহায্য করে। যেমন আলাপ, প্রলাপ, বিলাপ, সংলাপ, এই শব্দগুলির মধ্যে লাপ অংশটি হচ্ছে ক্র্যানবেরি রূপমূলের উদাহরণ। তাহলে আমরা রূপতত্ত্বের আলোচনা আজকে তাহলে এখানে শেষ করলাম। এরপর আমরা আলোচনা করব প্রবন্ধ রচনার তৃতীয় পর্যায়, মানে তৃতীয় ধরনের প্রবন্ধ আলোচনা আমরা করব। তৃতীয় প্রকার প্রবন্ধ হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা। এটি ওই 4 প্রকার প্রবন্ধের মধ্যে তৃতীয় পর্যায় হচ্ছে এটি। এই প্রবন্ধগুলি লিখতে গেলে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে, সেই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি আমাদের সবচেয়ে বেশি মনে রাখা প্রয়োজন সেটি হচ্ছে বিতর্কমূলক রচনা নির্মাণের ক্ষেত্রে বিষয়ের পক্ষে বা বিপক্ষে কিছু যুক্তি দেওয়া থাকবে। ছাত্রছাত্রীদের সেই যুক্তি নস্যাৎ করে বিপরীত যুক্তি প্রতিষ্ঠা করতে হবে। তার মানে যদি পক্ষে যুক্তি দেওয়া থাকে তাহলে তোমাদের বিপক্ষে লিখতে হবে, আর যদি বিপক্ষে যুক্তি দেওয়া থাকে তাহলে তার সেই বিষয়টির পক্ষে তোমাদের লিখতে হবে। বিতর্কমূলক রচনার ক্ষেত্রে প্রতিপক্ষের যুক্তিগুলিকে অর্থহীন প্রতিপন্ন করাই হবে প্রধান উদ্দেশ্য। যে যুক্তিগুলি দেওয়া থাকবে, হতে পারে এটা মতের পক্ষে, হতে পারে সেটা মতের বিপক্ষে, কিন্তু সেগুলোকে ভুল প্রতিপন্ন করতে হবে। 3 নম্বর বিষয় হলো বিতর্কমূলক রচনা নির্মাণের ক্ষেত্রে নিজের মতের সপক্ষে যুক্তি সাজাতে হবে। যে যুক্তিগুলো দেওয়া আছে তাকে যেমন ভুল প্রমাণ করতে হবে, তেমনি নিজের যুক্তিগুলোকেও কিন্তু আমাদের প্রামাণ্য মনে করার জন্য বা দাঁড় করানোর জন্য সেগুলিকে সপক্ষে যুক্তি সাজাতে হবে। ভাষা হবে শানিত। দেখো, বিতর্ক কিন্তু কোনো সহজ সরল একেবারে ভাষায় একদম জোলো ভাষা যাকে বলে সেই রকম হবে না, ক্ষুরোধার ভাষা হবে। শানিত যুক্তি প্রণোদিত ভাষা হবে, যুক্তির সঙ্গে সঙ্গে শ্লেষ মিশে থাকবে, তবে তা কখনোই যেন শালীনতার সীমাকে অতিক্রম না করে। তার মানে প্রতিপক্ষকে আক্রমণ করাই উদ্দেশ্য, তার জন্য যুক্তি, শানিত উক্তি, শ্লেষ সবকিছুই ব্যবহার করতে হবে, তবে সবকিছুই শালীনতা সমনতার সীমাকে মেনে বজায় রেখে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে। কল্পনা এবং আবেগকে ক্ষেত্রে বর্জন করতে হবে। বিতর্কমূলক প্রবন্ধ রচনার ক্ষেত্রে সাধারণত আমরা যে ধরনের বিষয় দেখি বা দেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে আবেগ প্রণোদিতভাবে কিছু বলার অবকাশ থাকে না, সেটা কিন্তু একান্তভাবে যুক্তি নির্ভর ভাষা হয়।
তাই যুক্তি নির্ভর ভাষার ক্ষেত্রে যুক্তি নির্ভর রচনার ক্ষেত্রে, বিতর্কমূলক প্রবন্ধ রচনার ক্ষেত্রে কল্পনা এবং আবেগকে বর্জন করতে হবে। যদিও প্রবন্ধের শব্দসীমা 400টি, তবুও কম বেশি 10% শিথিলতা থাকে এবং তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে বাড়াবে কমাতে পারো। তাহলে আমরা বিতর্কমূলক প্রবন্ধ রচনা, এটা হচ্ছে তোমাদের যে 4 ধরনের প্রবন্ধ রচনার যে 4 ধরনের বিষয় দেওয়া থাকে, তার মধ্যে তৃতীয় ধরনের বিষয়, প্রথম 2টি বিষয় আমরা আলোচনা করেছি। প্রথম বিষয় হচ্ছে মানস মানচিত্র, দ্বিতীয় বিষয় হচ্ছে একটি ভূমিকাকে প্রস্তাবনা হিসেবে গ্রহণ করে নিয়ে প্রবন্ধ রচনা, এটা আমরা আলোচনা করলাম। তৃতীয় যেটা হচ্ছে বিতর্কমূলক প্রবন্ধ রচনা। তাহলে আজকে আমাদের বাংলা ভাষা, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস গ্রন্থ থেকে আমরা তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব এবং তার সাথে সাথে বিতর্কমূলক প্রবন্ধ রচনার আলোচনা আজকে তাহলে আমরা এখানেই শেষ করলাম।